নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। আর প্রথমেই চোখ রাখবো একেবারে বলিউডের দিকে। দেশের মেট্রো সিটিগুলির বাতাসের গুণমান সূচকের দিকে সবসময় নজর থাকে, কারণ বছরখানেক ধরেই বড় শহরগুলিতে বায়ু দূষণের সমস্যা ক্রমবর্ধমান বলেও এমনটাই অভিযোগ এসছে বারবার জনসাধারণের তরফ থেকে। এবার মুম্বাইয়ে বাড়তে থাকা বায়ু দূষণ নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাতাসের গুণমান সূচক জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকা। নায়িকা শেয়ার করার ছবিতেই ধরা পড়ল মুম্বাইয়ের মাত্রাতিরিক্ত দূষণের অঙ্ক, যা কিনা এদিন 153-তে পৌঁছেছিল। 2026 সালের ফেব্রুয়ারিতেই মুম্বাইয়ের ঘাট কোপার এবং মুন্ডুলের অঞ্চলে AQI ছিল প্রায় 230 থেকে 250-এর মধ্যে, যা কিনা পরিবেশ প্রেমীদের কপালেও ভাঁজ ফেলে দিয়েছিল। উদ্বিগ্ন সিলেক্ট পাড়ার ব্যক্তিরাও এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুম্বাই প্রশাসনের পদক্ষেপের আর্জি জানালেন দীপিকা পাড়ুকোন। এর আগে দিল্লির বাতাসের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পরিণীতি চোপড়া। তিনি সদ্য মা হয়েছেন। পাশাপাশি দীপিকা কন্যা দুয়া পাড়ুকোনও ছোট্ট। সেই পরিপ্রেক্ষিতেই পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়তে বায়ু দূষণ নিয়ে সরব হলেন দীপিকা পাড়ুকোন। নতুন প্রজন্মের ওপর সমাজ মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আমির খান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে এক আলোচনায় অভিনেতা বলেন, আগে নিয়মিত বই পড়ার অভ্যেস থাকলেও এখন ইউটিউব এবং ইনস্টাগ্রামে রিল দেখেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তার মতে অ্যালগোরিদম এমনভাবে কন্টেক্সট সামনে আসে যে যেখানে বেরিয়ে আসা কঠিন। এই অভ্যাস তরুণ প্রজন্মের ওপর আরও বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কিছু দেশে 16 বছরের কম বয়সীদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার উদাহরণ টেনে আমির জানান, এমন উদ্যোগ খারাপ নয়, যদিও ভারতে তা কার্যকর করা কঠিন হতে পারে। আলোচনায় ফডনবিস সমাজ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে চাণক্য নীতি পড়ার প্রসঙ্গ তুলে আমির বলেন, বহু আগেও মানুষের মধ্যে দুর্নীতি ছিল এবং তা আজও রয়ে গিয়েছে। বলিউডে আইটেম গানে নারীদের উপস্থাপনা নিয়ে আবারও সরব হলেন শাবানা আজমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ধরনের গানে ক্যামেরার ব্যবহার ও দৃশ্য নির্মাণে নারীর শারীরিক খণ্ডিতভাবে দেখানো হয়েছে, যা তার কাছে অস্বস্তিকর। অভিনেত্রীর মতে, অনেক ক্ষেত্রে নারীর নিজস্ব নিয়ন্ত্রণের বদলে পুরুষের দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্ব পায়। তিনি দাবি করেন, এই প্রবণতা নারীদের নিজেদেরই অবজেক্টিফাই করতে উৎসাহিত করছে। পুরুষরা করলে আমরাও করব, এই যুক্তিকেও প্রশ্ন করেছেন শাবানা। পাশাপাশি এই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ছোটদের সামনে জনপ্রিয় আইটেম গানে ব্যবহার তাকে ভাবায় বলেও জানিয়েছেন অভিনেত্রী। ফেডারেশন নাকি বাংলা ছবি এবং ধারাবাহিকের পরিচালকদের স্বাধীনভাবে কাজ করতে দেয় না, এই অভিযোগ অনেক বছরের খবর। এই অভিযোগ থেকেই পরিচালক ফেডারেশন বিবাদ কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এর জেরে মামলার সঙ্গে যুক্ত একাধিক পরিচালক এবং অভিনেতা পরিচালক ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন বলেও শোনা যায়। সংগঠনের নিয়ম, কোনো শুটিং শুরুর 72 ঘন্টা আগে জানাতে হবে ফেডারেশনকে। অভিনেতা এবং টেকনিশিয়ানদের নামের তালিকা জমা দিতে হবে তখনই। খবর, রাজ চক্রবর্তী তার নতুন ধারাবাহিকের অভিনেতা এবং টেকনিশিয়ানদের নামের তালিকার নির্দিষ্ট সময় জমা দিতে পারেননি। শেষ মুহূর্তে তাড়াহুড়ে সেই তালিকা জমা দেন শুটিং শুরুর 48 ঘন্টা আগে। সেই জন্যই নাকি নির্দিষ্ট দিনের শুটিং আটকে দেওয়া হয়। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। 9 মার্চ থেকে শুটিং শুরু হয়েছে ধারাবাহিকের। রাজের নতুন ধারাবাহিকের প্রথমবার জুটি বাড়ছেন রণজয় বিষ্ণু এবং অবিকা মালাকার। ক্রিকেটার শোভমান গিলকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নতুন নয়। বিশেষ করে সারা তেন্ডুলকরের সঙ্গে তার নাম জড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে নেট মাধ্যমে আলোচনা চলছে। এর মাঝেই অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে শোভমানের বাগদান হয়েছে বলে গুজব ছড়ায়, যা নিয়ে জল্পনা আরও বাড়ে। সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে হাজির হয়ে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেন ঋদ্ধিমা। তিনি স্পষ্ট করে জানান, নিজের পরিচিতি তৈরি করেছেন নিজের পরিশ্রমে এবং প্রচারের জন্য কারোর নাম ব্যবহার করার প্রয়োজন নেই। অভিনেত্রীর দাবি, শোভমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো পরিচয় নেই এবং এই গুজব কিভাবে ছড়ালো তার কাছে তাও অজানা। প্রেম বা বিয়ের সব জল্পনা উড়িয়ে দিলেও শেষে মজার ছলে তিনি বলেন, শোভনকে দেখতে বেশ মিষ্টি লাগে। প্রেমিকাকে মারধর ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রমিক অধিকারী অবশেষে জামিন পেলেন। গত 6 ফেব্রুয়ারি বেহালা থানায় তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী বাড়ি বদলের কাজে সাহায্যের অজুহাতে তরুণীকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
তরুণীর দাবি, মারধরের জেনে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরদিন বিকেল পর্যন্ত তাকে ফ্ল্যাটে আটকে রাখা হয়। ঘটনাটি প্রকাশ্যে আনলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানালে একাধিক ধারায় মামলা দায়ের হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে 12ই মার্চ আদালত থেকে জামিন পান ননসেন নামে পরিচিত এই ইউটিউবার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।